অনেক অনেক ধন্যবাদ। কেমন থাকবেন? মনিরুল আলম পান্না, আজকে একটা ঘটনা দেখলাম যে আপনার আজকেই তারা প্রতিবেদনটা দিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তারা আমাদের এখানে যে আইসিটিতে যে মামলাগুলি হচ্ছে সেই মামলাগুলিতে আসলে কতটা ন্যায় বিচার পাচ্ছে যারা অভিযুক্ত তারা, সেটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে এটা আন্তর্জাতিক এই আদালত আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে তারা তাদের পর্যবেক্ষণে জানিয়েছে। এটা নিয়ে কিন্তু আমরা দেখেছি এই আদালত যখন নাকি আওয়ামী লীগ আমলে গঠন করা হয়েছিল তখনও সারা দুনিয়ার বিভিন্ন মানবাধিকার সংস্থা ওই সময়কার যে বিচার পদ্ধতি সেটা নিয়ে তারাও কিন্তু সন্দেহ প্রকাশ করেছিল এবং তারা অতটা সন্তুষ্ট হতে পারে। তো আমরা দেখছি যে ওই সময়েও পারছে না এই আদালতটা সন্তুষ্ট করতে আন্তর্জাতিক মাধ্যমকে, এই সময়েও পারছে না। তাহলে এই আদালতটা কি আর এই আদালতটা নিয়ে সবারই তো সন্দেহ, বিশেষ করে আন্তর্জাতিক মহলে এত সন্দেহ কেন? সন্দেহ কেন? আচ্ছা, প্রথমত কামাল ভাই, আওয়ামী লীগের সময় যখন যুদ্ধাপরাধীর বিচারের জন্য এই আদালতটি ট্রাইব্যুনালটি স্থাপিত হয় এবং সেটা দুটো করা হলো পরপর, তখন অনেক ধরনের প্রশ্ন উঠেছিল, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল, এটা সত্য কথা। এবং যে প্রক্রিয়া যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, আমি বলবো যে অস্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে নিশ্চয়ই তা নয়, তবে কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন ছিল এবং প্রশ্ন উঠেছিল সাবেক বিচারপতি ট্রাইব্যুনালের তার স্কাইপি কথোপকথন যেটা লিক হয়েছিল সেটি নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে যেই পরিমাণ অস্বচ্ছতা ছিল তার তো অনেক পরিমাণ অস্বচ্ছতা এই মুহূর্তে। প্রথম কথা হচ্ছে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল যুদ্ধাপরাধীদের, মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের জন্য। এখানে আপনি বলুন যে 5 আগস্টে অবশ্যই 5 আগস্ট আন্দোলন কেন্দ্র করে অনেক মানুষ নিহত হয়েছে, নিঃসন্দেহে। কারা মেরেছে, কে কতজনকে মেরেছে, কার গুলিতে মেরেছে সেটি অন্য বিতর্ক। কিন্তু এই যে সংঘাতটি, এই যে সংঘর্ষ বা অভ্যুত্থান, তাকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে তার বিচার এই আদালত হবে কেন? শেখ হাসিনা যদি দায়ী হয়ে থাকেন, শেখ হাসিনার ক্যাবিনেটে যারা ছিলেন, দলে যারা ছিলেন, তাদের বিচার অবশ্যই হতে পারে এবং সেটি একাধিক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেও হতে পারে, 10টা ট্রাইব্যুনাল প্রয়োজনে গঠন হতে পারে। এইখানে কেন? এই কথাগুলো যদিও পুরনো, আপনি প্রশ্ন করছেন বিধায় আমি আবারও বলছি, সমস্ত মানে সম্পূর্ণ ইন্টেনশনালি এই ট্রাইব্যুনালে ওই 5 আগস্টকে কেন্দ্র করে যেই ঘটনাগুলো ঘটেছে তার বিচার এখানে করা হচ্ছে। কার বিচার? মূলত শেখ হাসিনা বিচার। শেখ হাসিনা যুদ্ধ অপরাধীর বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, শেখ হাসিনাকেই এই ট্রাইব্যুনালে ফাঁসি দিতে হবে। যুদ্ধ অপরাধের বিচারের সময় বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন মিস্টার তাজুল ইসলাম, চিফ মানে বাদী পক্ষের প্রধান কৌশলী ছিলেন। তাকে পরবর্তীতে 24-এর পরে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করা হলো রাষ্ট্রপক্ষের। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একই ট্রাইব্যুনালে যখন যুদ্ধাপরাধের বিচার তিনি ছিলেন বিবাদী পক্ষের প্রধান আইনজীবী, সেখানে তিনি ওই ট্রাইব্যুনালে যখন অন্যান্য যুদ্ধাপরাধের বিচার চলছে, এখন তো চলমান অনেক মামলা, রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রধান প্রকৌশলী তিনি হন কিভাবে? অতএব প্রথমত হচ্ছে এখানে শেখ হাসিনা বিচার হতে পারে, এই প্রশ্ন অনেকে তুলেছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান থেকে শুরু করে অ্যাডভোকেট মোহসেন রশিদ থেকে শুরু করে অনেকেই তুলেছেন। তারও আগে থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি তুলছিলাম, আমি একজন ক্ষুদ্র জ্ঞানের মানুষ। এবং চিফ প্রসিকিউটরের কথা বললাম, টবি ক্যাডম্যান, যিনি এই ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের যারা আইনজীবী ছিলেন, কৌশলী ছিলেন, তাদের পরামর্শক হয়ে, প্রধান পরামর্শক হয়ে আসতে চেয়েছিলেন সরকারের সময়, তাকে আসতে দেওয়া হয়নি। যুদ্ধাপরাধীদের প্রধান মানে আইনজীবীদের প্রধান কৌশলী হিসেবে সেই টবি ক্যাডম্যান এই ট্রাইব্যুনালে, যেখানে কিনা শেখ হাসিনা বিচার চলছে, সেই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রধান কৌশলী হয়ে এলেন। এটাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। পরবর্তীতে নানান বিতর্ক জায়গা দেখে তিনি কিন্তু চলে গেছেন, তার মেয়াদ বাড়াতে চেয়েছিল ইউনূস সরকার, তিনি থাকতে চাননি। তখন তারও একটা পার্সোনাল একটা ইন্টিগ্রিটি আছে, তিনি এখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
এখন বিষয় হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ একটি বিবৃতি দিয়েছে। এই ধরনের একটি বিবৃতি কদিন আগে 5টি সংগঠন দিয়েছিল: হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, এরকম আরো আরো 2টি সংগঠন, আন্তর্জাতিক সংগঠন। তারা দিয়েছিল যে এই ট্রাইব্যুনালের যে শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগপত্র দায়ের করা হতে যাচ্ছে, সেখানে ফারজাপা মোজাম্মেল বাবুদেরকে ঢুকানো হয়েছে, এবং তারা স্পষ্ট করে বলেছেন যে এই ট্রাইব্যুনালে এই মামলা দেওয়ার মানে হচ্ছে তাদের তো জামিন হচ্ছে না গত 22 মাস 24 মাস ধরে, যাতে স্থায়ীভাবে তারা কারারুদ্ধ থাকতে পারে। তখন আইসিটিতে যে মামলাগুলো গেছে সেখান থেকে কারোর আজ পর্যন্ত জামিন হয়নি। 5টি সংগঠন বিবৃতি দেওয়ার পরে আজকে হিউম্যান রাইটস ওয়াচ আবারও আলাদাভাবে বিবৃতি দিল। অতএব এটা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ আছে। এবং আমি আপনাকে বলি, law.info.com সুইজারল্যান্ড ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, মিডিয়া সংস্থা, যেখানে হার্ভার্ড ইনস্টিটিউট থেকে শুরু করে বিশ্বের আন্তর্জাতিক কয়েকটি সংগঠন তাদেরকে সহযোগী হিসেবে কাজ করে, তাদের সাথে কাজ করে। তারা গত পরশুদিন একটা বিবৃতি না, তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যে এই যে আসামির অনুপস্থিত বিচার, এটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। তারা লেবাননের একটি কোর্টের এই বিশেষ ট্রাইব্যুনালের একটি এক্সাম্পল নিয়ে এসেছে, যে পৃথিবীর আর কোন রাষ্ট্রে, আর কোন ট্রাইব্যুনালে আসামিদের অনুপস্থিতি বিচার হয় না, হয়নি, তেমন কোনো রেকর্ড নেই, এক্সেপ্ট লেবাননের ওই কোর্ট ছাড়া। তাও ওই কোর্টে এমন বিধান আছে যে আসামিরা ফিরে এলে, পলাতক থাকার পরে যদি একটার সময় আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় ফিরে আসে, তখন পূর্ণাঙ্গভাবে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর আরো এক্সাম্পল তুলে ধরেছে যা এই আদালতের ক্ষেত্রে নেই। অতএব এটি নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে আন্তর্জাতিক মহলে। এরই মধ্যে দারুণভাবে, মানে অসম্ভব ভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। সো কি কারণে এটি হচ্ছে আমরা সবাই জানি। যা হচ্ছে সব আইসিটিতে। এবং আমি একটা কথা বলে রাখি আপনাকে, ইউনূস সরকারের সময় থেকে তো এটি শুরু হয়েছে, এখনো তার কন্টিনিউশন রয়েছে। আমার ধারণা তারেক রহমানকে বিপদে ফেলার জন্য এই কাজগুলো পেছন থেকে কেউ না কেউ করছে, তাকে প্রভাবিত করছে, হয়তো তিনি বুঝতে পারছেন না। এবং এই খেসারতটা বিএনপিকে দিতে হবে। জনক্ষোভ যখন সৃষ্টি হবে, তখন তো আর পেছনে কে কাজ করছে মানুষ দেখবে না, তখন আলটিমেটলি দায় দায়িত্ব তারেক রহমানের উপরেই যাবে। দেখুন, এটা একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নামে আন্তর্জাতিক আছে, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যদি এর বিচারের যে মানদণ্ড, সেটা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে সেটা কি আন্তর্জাতিক পর্যায়ে এই সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে না? কিন্তু বলার অপেক্ষা রাখেন না। আপনি আরেকটা ভালো কথা মনে করিয়ে দিয়েছেন আপনি, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল। তো এখানে আন্তর্জাতিক যুদ্ধটা কোত্থেকে এলো? 5ই আগস্টকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, আবার শাপলা চত্বরকে কেন্দ্র করে নতুন করে অভিযোগপত্র দেওয়া হয়েছে, এখানে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ কোথায় হলো? আন্তর্জাতিক যুদ্ধাপরাধ কোথায় হলো? এটা দেশের মধ্যে, দেশের অভ্যন্তরীণ নানান ধরনের সংঘাত সংঘর্ষ, সেটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বলতে ক্রিয়াপদার্থ বলতে কি বোঝায়? যেমন রাজাকারদের ফাঁসির জন্য বা বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল 73-এ, তাই না? 71-এ আমাদের যুদ্ধটা ছিল আন্তর্জাতিক পর্যায়ে, আরেকটা রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের যুদ্ধ হয়েছিল, একটা জনযুদ্ধ। সেই কারণে তাদের যারা অপরাধী, মানে সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী, তাদের সদস্যদের বিচার, কিংবা তাদের সহযোগী হিসেবে এদেশের দোসরদের বিচার, এইখানে আন্তর্জাতিক অপরাধটা কোথায় হলো? আমরা বড়জোর বলতে পারি যে আওয়ামী গোষ্ঠীর সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে অন্য বিরোধী দলের বা ছাত্রদের বা জনগণের, কিন্তু এটা তো ইন্টারনাল, এটা ইন্টারন্যাশনাল কিভাবে হয় আমার তো মাথা ঢোকে না। জি। আচ্ছা, আরেকটা বিষয়, এই মুহূর্তে আমাদের রাষ্ট্রপতি নেই, উনি পদত্যাগ করে চলে গেছেন, একজন ভারপ্রাপ্ত চালাচ্ছেন দায়িত্ব নিয়ে। কিন্তু আমাদের তো নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এটা নিয়ে এর মধ্যে আলোচনা হচ্ছে, নানা জনের নাম আসছে, এর নাম ওর নাম আসছে, কিছু নাম সিরিয়াসলি আসছে, কিছু নাম ফান করে আসছে, নানাভাবে নতুন নতুন নাম আমরা শুনতে পাচ্ছি। তো সবচেয়ে বেশি আমরা শুনতে পেলাম যে বিএনপি যে স্থায়ী কমিটি, সেখান থেকে হয়তো কাউকে দেওয়া হবে, রাজনৈতিক ভাবেই এটা পদটা পূরণ করা হবে, এরকম বলা বলি হচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে দেখলাম বিভিন্ন গ্রুপ
তারা তাদের মতো করে নানা রকম মতলব নিয়ে মাঠে নেমে গেছে। সবশেষে আজকে দেখলাম দৈনিক ইত্তেফাক, ইত্তেফাক তো একটা বড় পত্রিকা, প্রভাবশালী পত্রিকা, দৈনিক ইত্তেফাক একটা নিউজ করেছে যার শিরোনাম হলো নতুন রাষ্ট্রপতি নির্বাচন আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি নিউজটা আমি পড়লাম, পরে আমি বুঝতে পারলাম না এটা কার আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কি রিপোর্টারের সঙ্গে রিপোর্টারের বসের আলোচনা হলো, নাকি রিপোর্টার নিজে নিজে আলোচনা করলেন? হ্যাঁ, আমি এই পর্যন্ত কারোর কাছে শুনলাম না। তো তো হতেও পারে ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, হুম, উনি হয়তো সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছেন, কিন্তু উনি রাষ্ট্রপ্রধান হিসেবে নিরপেক্ষতার পরিচয় দিতে হয়তো বা পারবেন, যদিও তার নিরপেক্ষতার কোনো নমুনা 18 মাসে আমি দেখিনি, আপনি দেখেছেন কিনা বলতে পারবো না। তো এই যে বিষয়টা, এক নম্বর আমার প্রশ্ন হলো যে ইত্তেফাক হঠাৎ করে এই ধরনের একটা নিউজ কেন তারা দিল, মতলবটা কি হতে পারে, নাকি বাস্তবেই এমন সম্ভাবনা আপনি দেখছেন? আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা তো লুকিয়ে আছে। দর্শক সম্ভবত এর মধ্যে পিক করেছে, মতলব শব্দটা ইউজ করেছেন। অবশ্যই এটি একটি মতলবী রিপোর্ট, এবং নিঃসন্দেহে এটি একটি টেবিল স্টোরি। আমরা তো দীর্ঘদিন সাংবাদিকতা করছি, আর আমার চেয়ে আপনি তো আরো বেশি দিন সাংবাদিকতা করছেন। তো মনে করুন যে যখন একেবারে শুরু পর্যায়ে কোনো ভালো স্টোরি নেই, সম্পাদক এসে বলছে, মানে পত্রিকার কথা বলছি আমি, আজকে তো ভালো লিড করার মতো নেই কিছু, মানে একটা টেবিল স্টোরি করে দেওয়া। কি ধরনের স্টোরি? পলিটিক্যাল স্টোরি। এই ওই রাজনৈতিক দল কি করছে, এ কি করছে, মোটামুটি একটা ছাকানাকা নিউজ করে দেওয়া। এরকম নিউজ অনেক করেছি, যেটা বাস্তবতা। উদ্দেশ্য ছিল না এর মধ্যে, অন্য কোনো উদ্দেশ্য, মানে বদ উদ্দেশ্য ছিল না, ছিল পত্রিকার স্বার্থে একটু চটকদার নিউজ। কিন্তু এই নিউজটা চটকদার নয়, এই নিউজটা চমকদার নয়। এই নিউজটা, আপনি যে শব্দটা ইউজ করেছেন মতলবী রিপোর্ট কিনা, এটি নিঃসন্দেহে মতলবী রিপোর্ট এবং টেবিল স্টোরি। আপনি দেখুন ওই রিপোর্টে বলা রয়েছে বিশ্লেষকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আসে, তিনি তার নিরপেক্ষতা প্রমাণ করেছেন। একজন নিরপেক্ষ ব্যক্তিকে, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে যদি রাষ্ট্রপতি পদে বসানো হয়, তাহলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, বিশ্লেষকরা কারা? কোন বিশ্লেষকের মন্তব্য পেল না, কোন বিশ্লেষকের নাম কোট করতে পারলো না। আপনার তো আপনার বক্তব্য তো অনেকে নেয়, আপনার উদ্ধৃতি অনেক পত্রিকা ইউজ করে, সে ডয়চে ভেলে থেকে শুরু করে নানান ধরনের আন্তর্জাতিক গণমাধ্যম, দেশীয় গণমাধ্যম। আপনাকে তো একটা ফোন দিতে পারতো, কিন্তু না, কাউকে ফোন দেবে না। এখন ডক্টর ইউনূস সম্বন্ধে একটা পজিটিভ শব্দ ব্যবহার করার মতন কোন রাজনৈতিক বোদ্ধা বা বিশ্লেষক, অধ্যাপক, সাংবাদিক কেউ নেই। তার যারা লেসপেন্সার, জামাত সহ কিছু সুবিধাবাদী গোষ্ঠী, তার দ্বারা যারা সুবিধা প্রাপ্ত হয়েছে, ক্ষমতা প্রাপ্ত হয়েছে, তারা বলবে। এখন তারা তো বিশ্লেষক হতে পারে না। এবং তিনি যে নিরপেক্ষ, এটা তো বিএনপি মনে করে না। বিএনপি রাষ্ট্রপতি নির্বাচন করবে, বিএনপি তো মনে করেন। তো বিএনপি বলেছিল একাধিকবার যে গণভোট আমরা কেন মেনে নিয়েছিলাম, জুলাই সনদ আমরা কথার কথা অর্থে কেন মেনে নিয়েছিলাম, এই নির্বাচন হওয়ার সম্ভাবনা ছিল না, এই নির্বাচনে নানান ধরনের ষড়যন্ত্র চলছিল, 5 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। তাহলে কি বিএনপি নিজেও কনফিউজড না? তাদের মধ্যে বিশ্বাস জন্মে গিয়েছিল যে ডক্টর ইউনূস নির্বাচনে টালবাহানা করছে বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দিতে বা বিশেষ একটি গোষ্ঠীকে ক্ষমতায় নিয়ে আসতে, অথবা নির্বাচন না দিতে নিজে ক্ষমতায় থাকার জন্য নানান ধরনের ছলচাতুরি করছে। এটা তো বিএনপির কথা, আমার কথা নয়। সেখানে কেন এই পরামর্শ দেওয়া হচ্ছে ইত্তেফাকের পক্ষ থেকে? আমি মনে করি এটি ইত্তেফাকও করেনি, হয় কোনো এজেন্সি দিয়ে করানো হয়েছে, অথবা ডক্টর ইউনূস তো পিআর এ খুব সিদ্ধহস্ত, তার পিআর টিম বেশ শক্তিশালী। গার্ডিয়ান থেকে শুরু করে, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে, তার পক্ষে টাকা দিয়ে অনেক ধরনের রিপোর্টের মধ্যে প্রকাশ হয়েছে, কথিত রিপোর্ট, এগুলো অ্যাকচুয়ালি বিজ্ঞাপন। তো এটাও এক ধরনের বিজ্ঞাপন। অতএব ইউনূসের খেলা এখনো থামেনি। এর কারণ হচ্ছে এটি, ইউনূসের খেলা এখনো থামেনি। মাঝে তো আমিও আপনার সাথে টকশোতে বলেছি এই কথা অনুষ্ঠানে, যে ডক্টর ইউনূস তার খেলা এখনো থামায়নি। এবং মাঝে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির পোর খাওয়ার শীর্ষ নেতৃত্ব নিয়ে যখন আলোচনা হচ্ছে, ইভেন জাতিসংঘে সদ্য নিয়োগকৃত স্থায়ী দূত বাংলাদেশের পক্ষ থেকে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খানের নামও আসছে, ইউনূসের নামটা অনেকটা আড়ালে চলে গিয়েছিল। সেখানে
কেন ইউনূসের বিষয়ে এইভাবে ফুলিয়ে ফাঁপিয়ে ইত্তেফাকের মধ্যে একটি রিপোর্ট, মানে ইত্তেফাকের মধ্যে একটি পত্রিকায় রিপোর্ট করা হলো, এটি একেবারেই মানে হাস্যরসে কিছু নেই, এটি একেবারে হালকা কোনো ঘটনা নয়। ডিপ স্টেট খেলছে, ডিপ স্টেট খেলছে, যাদের এজেন্ডা ইউনূস বাস্তবায়ন করছিল তাদের কোনো অংশ হয়ে তিনি এখনো মাঠে রয়েছেন, অথবা স্বাধীনতা বিরোধী শক্তি যারা ক্ষমতায় আসতে চায় এটি তাদেরও খেলা হতে পারে। তখন তিনি রিসেট বাটনে প্রেস করতে চেয়েছিলেন, প্রেস করেছেনও, হয়তো সেই প্রেস করার কারণে সম্পূর্ণটা উল্টে পাল্টে দিতে পারেননি, বাকিটা করতেই তার খেলা এখনো রয়েছে। জি, আরেকটা প্রসঙ্গ নিয়ে একটা কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত দুদিন ধরে, কালকে আপনার হবিগঞ্জে এনসিপির একটা তার ওই পদযাত্রার প্রোগ্রাম ছিল, সেখানে কিছু লোক তাদেরকে পিটিয়েছে। এটা নিয়ে না আমি যে বিভিন্ন মানে পত্রিকার যে নিউজগুলি দেখলাম, আমি একটু হতবাকি হয়ে গেছি, আমি একটু বিস্মিত হয়েছি। এই কারণে হয়েছে, আমি তো এই ধরনের এই যে গায়ে হাত তোলা, লাঠি দিয়ে পেটানো, এটা তো আসলে এক ধরনের, আমি মনে করি যে এটা অনিয়ম, এটা 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 এক ধরনের দস্যুতাই মনে করি। হ্যাঁ, তো কিন্তু যে নিউজগুলি পত্রিকা আমি দেখলাম, বিশেষ করে প্রথম আলো যে নিউজগুলো দেখলাম, সেখানে যে কমেন্ট গুলো, আমি কমেন্ট গুলো পুরো হতবাক, যে সবাই মধ্যে যেন আনন্দের ব্যাপার। তো আমার কথা হলো কি, যে দেখেন এই দলটা আমাদের একটা আন্দোলনের সঙ্গে তারা ছিল, সামনের সারিতে ছিল, তারা একটা জায়গায় যে নিরীহের মতো মার খেলো। আমি নিজে মনে করি যারা মেরেছে তারা কাজটা অন্যায় করছে, কারণ কারো গায়ে হাত তুলতে পারে না। যদিও তাদের মধ্যে অনেকের বক্তব্য খুবই আপনার উত্তেজনাপূর্ণ ছিল, উত্তেজনা সৃষ্টিকারী ছিল, যতই হোক আপনি তো কারো গায়ে হাত তুলতে পারেন না। কিন্তু তারা গায়ে হাত তুলছে, এবং সেটা নিয়ে নিউজ হওয়াতে সাধারণ পাঠকরা যেটা আনন্দ পাচ্ছে। বলতেছে, কেউ বলতেছে যে আরো মারা হলো না কেন, কেউ বলতেছে ডোজ একটু কম হয়ে গেছে। এই যে এই ধরনের কথাবার্তা হচ্ছে, আমার কিন্তু দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো আপনার কাছে, যে এই যে তাদেরকে এভাবে কোথাও একটা অনুষ্ঠান করতে গেলে তাদের উপর চড়াও হচ্ছে কেউ কেউ, এই চড়াও হওয়াটা আসলে আপনি ঠিক মনে করেন কিনা? এটা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা কিনা? আর দ্বিতীয়ত হলো যে আমাদের বাংলাদেশের মানুষের তো একটা স্বভাব আছে যে যে মার খায় তার প্রতি এক ধরনের সহানুভূতিশীল হয়, কিন্তু এই বিভিন্ন পত্র পত্রিকার পাঠকরা এনসিপির প্রতি সহানুভূতিশীল হচ্ছে না কেন? আহ এটি আমাদের দুর্ভাগ্য। হচ্ছে না কেন সেই প্রশ্নের উত্তর আপনি নিজেও জানেন, যেহেতু প্রশ্নটা আপনি আমাকে করেছে, আমাকে উত্তরটা দিতে হবে, কিন্তু উত্তরটা আপনি জানেন। প্রথম কথা হচ্ছে যে অবশ্যই এটি নিন্দনীয়, এটি একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোন সমাজ ব্যবস্থা এটি চলতে পারে না, কিন্তু এই কালচার হয়ে আসছে আমাদের। আর এনসিপি তো একটা ক্ষুদ্র দল। আপনি সেদিন কোনো এক টপিকে বলছিলেন যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের মানে এনসিপির যে নেতাকর্মী আছে, একটা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তার সমপর্যায়ে হবে না। আমি একটু ডিফার করি আপনার সঙ্গে, ওটা উপজেলা নয়, ওটা ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে, এনসিপি সারা বাংলাদেশের নেতাকর্মীও সে এক সমান হবে না। মানে এটি আমি মনে করি, আপনারটা হয়তো হতে পারে উপজেলার ক্ষেত্রে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে তাদের উপরে কেন এই কথা বলছি, তাদের উপরে এই বল প্রয়োগ কোনো দরকার ছিল না। আচ্ছা, দরকার ছিল না এটা যেমন সত্য কথা, আমি আবারও বলছি যে নিন্দনীয়, চরম নিন্দনীয়, এটি আমরা দেখতে চাই না। হিংসাত্মক রাজনীতি আমরা দেখতে চাই না। এবং 5 আগস্টের যে স্পিরিট, আমি মনে করি কোনো স্পিরিট ছিল না, ওটা কেবল শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল, কোনো চেতনা বেতনা ছিল না, এর বাস্তবতা। এবং এর আগে ওই সময় কেউ বলেনি যে আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব, আমরা এই সনদ তৈরি করবো, এই করবো, সেটা কেউ বলেনি। পরবর্তী সব রাজনৈতিক এজেন্ডা যাই হোক, তারপরও যা ছিল, এই তরুণরা যা বলেছিল, যারা আজকে মার খাচ্ছে, আমি অবশ্যই তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। কিন্তু তারা তো বলেছিল যে ফ্যাসিবাদ সরকারের পতন চাই। তো ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে অভিযোগগুলো কি ছিল? এই তো ছিল বিরোধী দলের উপরে আক্রমণ, তারা যেভাবে চালাচ্ছিল, গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা, ইত্যাদি ইত্যাদি, মানুষের কথা বলার অধিকার, তার কোনোটি কি হয়েছে বৃদ্ধি ছাড়া? নির্বাচন ব্যবস্থা ধ্বংস হওয়া, যে নির্বাচন হয়েছে সেটাও বিতর্কিত নির্বাচন, সেটা আমরা অবশ্যই বলতে পারি না যে সুষ্ঠু নির্বাচন, সব ইনক্লুসিভ নির্বাচন, সেটা আমরা বলতে পারি না। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে বিএনপির, মানে আমি যদি সুশীলের মতো কথা বলি, সুশীলের মতো কথা বলি,
আহ তাহলে বলবো অবশ্যই বিএনপির ঠিক হয়নি। আর যদি একজন অজ্ঞ হিসেবেও কথা বলি, তারপরেও বলবো এটা ঠিক হয়নি। কিন্তু আপনি যে বললেন দ্বিতীয় কোশ্চেনটি, সাধারণ মানুষ কেন খুশি? ফেসবুকে এত হাসি ঠাট্টা এগুলো কেন? আমরা এগুলোকেও সমর্থন করি না, কিন্তু যারা এই বলছে, আনন্দ প্রকাশ করছেন, তাদের পক্ষে কি কোনো যুক্তি নেই? সার্জিস আলমরা বলছে তারা মবের শিকার হয়েছে। ইউনূসের 8 আগস্ট থেকে, 2024-এর 8 আগস্ট থেকে, অথবা আমরা যদি 5 আগস্ট থেকে ধরি, শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর থেকে, এই যে আবার আগস্ট আসতে যাচ্ছে, এই 2 বছর আমরা কি দেখেছি? যত্রতত্র মব, যত্রতত্র বুলডোজার দিয়ে সবকিছু গুড়িয়ে দেওয়া। এরা যায়নি জাতীয় পার্টির কার্যালয় আগুন দিতে, মব ক্রিয়েট করতে? করা তো হয়েছে। এরা করেনি বঙ্গবন্ধুর 32 নম্বর গুড়িয়ে দিয়েছে না কয়েক দফা দিয়ে, ঘোষণা দিয়ে? এরা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে না মব ক্রিয়েট করে? কিন্তু তখন কিন্তু এরা মব বলেনি এগুলোকে। ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দিয়েছে না, তখন এগুলোকে মব বলা হয়নি। হয়রাজ এদের গুরু ডক্টর ইউনূস, তার যিনি প্রেস সচিব আহ মিস্টার শফিকুল আলম থেকে শুরু করে, এই যে তাজুল ইসলামের কথা বললাম, ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর, তারা তো বলছিল যে এগুলোকে মব বলা যাবে না, এগুলো প্রেশার গ্রুপ, এবং এইগুলোকে মব বলে জুলাই আন্দোলনকারীদেরকে ছোট করা হচ্ছে, বলা হয়েছে তো। তাহলে ওইগুলো যদি মব না হয়ে থাকে, হবিগঞ্জে যেটি ঘটলো, সেটিকে কেন তারা মব বলবে? শুনুন, এগুলো শুনতে খারাপ লাগতে পারে, প্রকৃতির বিচার অনেক বেশি নিষ্ঠুর। প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। বিএনপি কি করেছে না করেছে সে কথা তো বললাম, ঠিক হয়নি। যদি ছাত্র দল যুব দলের নেতা কর্মীরা এই কাজটি করে থাকে, তারা তো অস্বীকার করেছে যে তারা তারা কেউ করেনি। কিন্তু আজকে আমি একটু অন্যায় করলাম আপনার প্রতি, আপনি আমার প্রতি পাল্টা কোনো আক্রমণ করলেন না, আপনি উদারতা দেখালেন। কিন্তু কোনো না কোনো ভাবে আপনার প্রতি যে অন্যায় আচরণটি করেছি, প্রকৃতি আমাকে বুঝিয়ে দেবে, প্রকৃতি সেই প্রতিশোধটা নেবে। এটা প্রকৃতির এটা প্রকৃতির সূত্র, বিজ্ঞানের সূত্র তো বলে, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। মনোবিজ্ঞানও বলে, সাইকোলজি বলে, আপনার প্রকৃতি বিজ্ঞান বলে, তো এতগুলো বিজ্ঞান তো আপনি অস্বীকার করতে পারবেন না। এবং আমার আশঙ্কা, এই মব তাদের উপরে আরো ঘটবে। আমি চাই না এটি ঘটুক, কিন্তু আমরা না চাইলেও প্রকৃতি বসে থাকবে না। প্রকৃতি ঠিকই তার হিসাবটা যার যার মতো করে বুঝিয়ে দেবে। আচ্ছা, ছোট্ট করে একটা কথা জানতে চাই, যেহেতু আপনি মব নিয়ে আলোচনা করলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে জিনিসটা দেখলাম, এই সালাউদ্দিন আম্মারের তাণ্ডব, এই ব্যাপারে আপনি একটু, নিজেও আপনার ইয়েতে চাইল্ড অ্যাটেন্ড করেছেন, এই ব্যাপারে আপনি একটা ছোট্ট মন্তব্য চাচ্ছেন। এই বিষয়টা না মানে আমাকে বেশ ভাবাচ্ছে যে তারা যে উদ্ধতপূর্ণ আচরণ করে আসছিল। আমাদের ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, তিনি মুজিববাদী সন্ত্রাসী, তাকে মুজিববাদী সন্ত্রাস, মানে সন্ত্রাসী বলা হচ্ছে, মুজিববাদী দালাল বললে এক কথা, সন্ত্রাসী বলা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমকে যে মানে বিএনপি থেকে যে প্রশাসক বসানো হয়েছে বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় সংস্থায়, তো তারা নাকি লম্পট, তারা সন্ত্রাসী, তারা ইত্যাদি ইত্যাদি আরো স্ল্যাং ইউজ করছে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। তো এগুলো কারা করছে? মির্জা ফখরুল বসিয়েছেন, মির্জা ফখরুল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। অর্থাৎ মির্জা ফখরুলও নাকি বদমায়েশ, সন্ত্রাসী, চাঁদাবাজি, আহ আরো আরো অনেক শব্দ। এই ধরনের শব্দ নতুন কিছু নয়, এরা এইভাবে করে আসছে। যাই হোক, তারপরেও এটি ঘটেছে। ঘটলো, বিএনপি সহ্য করতে পারছে না, তাদের সহ্যের বাঁধ ভেঙে গেছে। যদি তাদের পক্ষে যুক্তি তুলে ধরি, তাহলে সালাউদ্দিন আম্মারকে কেন সবকিছুতে ছাড় দিচ্ছে? সালাউদ্দিন আম্মারের হাত কি সরকারের চেয়ে লম্বা, তারেক রহমানের চেয়ে লম্বা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেয়ে লম্বা? এবং সেই কাজটি নিয়মিত করে আসছে। 6 জন ডিনকে বাধ্যতামূলক ভাবে অবসর মানে পদত্যাগে বাধ্য করা হয়েছে। শিক্ষকদের দরজায় গিয়ে যখন তখন লাথি, তাদেরকে জিম্মি করে রাখা, লাইব্রেরির ভিতর বাঁশ দিয়ে কাউকে পেটানো আপনি শুনেছেন? এই বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন অথবা আহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে নানান ধরনের আমরা ঘটনা দেখেছি, সন্ত্রাসী ঘটনা, প্রকাশ্যে অস্ত্রের ঝনাঝনি, ঝনঝনানি, গোলাগুলি, রক্তপাত, নিহত, অনেক কিছু দেখেছি। কিন্তু লাইব্রেরির মধ্যে বাঁশ নিয়ে পেটানো, এই এক্সাম্পল তো নেই। বেলচা নিয়ে যাওয়া প্রকাশ্যে, এইগুলো তো নেই। এইগুলো কি এক্সাম্পল? কিন্তু সেই সালাউদ্দিন আহমারের ক্ষেত্রে প্রশাসন চুপ, সরকার চুপ। কারণ কি?
কারণ এখানে আওয়ামী লীগ নিধন হচ্ছে, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, ছাত্রলীগ যুবলীগ ট্যাগ দিয়ে যার তার উপরে হামলা বিচার হবে, মানে খোদ সালাউদ্দিন সাহেবের। আমরা 48 ঘন্টার মধ্যে দেখলাম সালাউদ্দিন সাহেব কথাটা তুলে নিলেন। শুধু সালাউদ্দিন সাহেব না, পুলিশের আইজিপিও বলেছিল বিচারের কথা, উনিও সাথে সাথেই 24 ঘন্টা না যেতেই কথাটা উল্টে নিয়ে গেলেন, পুরো বিপরীত মুখে চলে গেলেন। তদন্ত হবে না, শুধু তাই না, ইনডেমনিটি দেওয়া হলো তাদের। তার মানে যেহেতু ইনডেমনিটি এই সরকার দিয়েছে, তাহলে এই সরকার তো বিচার চাইলেও করতে পারবে না। সোজা হিসাব, একটা ইনডেমনিটি দিয়েছে, আইনগত কারণেও পারবে না। আর একটা হলো তারা ভীত, সন্ত্রস্ত। তারা মনে করে যে এদের যদি বিচার করে তাহলে ওই যে ছাত্র শিবিরের ভাবির পোলারা কয়েকজন বলছে না যে সবার তারা তারেক রহমানকেও জেলে নেবে, এটা বলেছে, তারেক রহমান নাম ধরে বলেছে যে তারা জাতীয় ভাইয়াকেও তারা জেলে যাওয়ার ব্যবস্থা করবে, এটা বলেছে। এবং তারা বলেছে তারা দায়ী, হুকুমদাতা হচ্ছে সালাউদ্দিন সাহেব, হুকুমদাতা হচ্ছে তারেক রহমান, এটা তারা বলেছে। ভূত ব্যাপার আপনি দেখেন। শুধু তাই না, এই পুলিশ হত্যা নিয়ে আবার নতুন আলোচনা হচ্ছে, কি জানেন, যেগুলো নাকি গুজব, পুলিশ হত্যাও নাকি গুজব, এই ধরনেরও কিন্তু প্রপাগান্ডা এখন চালানো শুরু করে দিয়েছে। আপনি দেখেন, এটা তারা এস্টাবলিশ করবে হয়তো, এবং এটা হয়তো না, তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যদি বক্তব্য প্রতিষ্ঠিত করতে পারে তাহলে তারা পুলিশ হত্যার বিরুদ্ধে এই বয়ান হাজির করার ব্যাপার না। তো তারপরে শেষে বলবে, মানে এটা প্রথমে বলবে, বলে এটা আস্তে আস্তে রং মাখবে, প্লাস্টার করবে, তারপরে বলবে ওগুলো সব ভারত করেছিল, করেছিল, বাস খালাস, এটা আর কেউ কথা বলবে না। তো এই সরকার যতক্ষণ পরিবর্তন না হচ্ছে, এই পুলিশ হত্যার স্বাধীন বা তদন্ত কমিশন বা বিচার হবে বলে আমার মনে হচ্ছে না। বলছি না যে হবে না, তা বলতেছি না, কারণ দিন শেষে রাজনীতিতে শেষে গিয়ে কি হবে এটা আসলে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। কারণ আগামীকাল যদি আমার ভাবির পোলাদের সাথে বিএনপির কোন গন্ডগোল বেঁধে যায়, আবার কারো কারো কাছে শুনেছি যে মধ্যবর্তী নির্বাচন নাকি খুদ বিএনপি দেবে। আচ্ছা, এটাও আমি কানা ঘোষা শুনতেছি। কারণ মধ্যবর্তী নির্বাচন দেওয়ার উদ্দেশ্য হলো এইবার যদি মধ্যবর্তী নির্বাচনে ভাবির পোলারা তো ফেল করবে, প্রয়োজন আওয়ামী লীগের লোক আসবে, আর জামাতের এই 70টা সিট থাকবে না, রাইট? এখন যদি নির্বাচন হয়, জামাতের কিন্তু আর সেই 80 মন ঘিও নাই, রাধাবার কিন্তু নাচবে না। অর্থাৎ এই মুহূর্তে জামাতের অর্ধেক সিট চলে যাবে, এমনকি যারা স্বতন্ত্র ইলেকশন করবে। আর যদি একটু ছাড় দেয় তাহলে আমার মতো মানুষগুলো তো ইলেকশন করবে, ডাইরেক্ট আওয়ামী লীগের ঢুকতে না দিল, যারা আওয়ামী লীগ করে না তাদের তো দিবে, তো মুক্তিযুদ্ধের পক্ষের লোক ঢুকে যাবে। বিএনপি নাকি তলে তলে এরকম একটা প্ল্যান করতে, সত্য হইতে যাই না, এমনকি এও কানা ঘোষা শুনতেছি যে আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগকেও নির্বাচন অংশ দিতে পারে, এরকম একটা সম্ভাবনা। তাহলে ঘটনাটা কি দাঁড়াবে, মানে কোনগুলো জানেন, যে ওই যেগুলোতে মানে কোনো একটা আইনি ঝামেলা বিএনপি, এটা তাদের ভেতর আছে, যাক এটা সম্ভাবনা কিঞ্চিত। তো আপনি যেটা বললেন ওইটা যদি ঘটে তাহলে তো বিচার হবেই। কালকে শুধুমাত্র সেনাবাহিনীর ব্যারাকে ফিরে গেলে, এই যে আমার ভাবির পোলাদের যে মামা এই ওয়াকার সাহেব, ওনারা শুধু ব্যারাকে ফিরে গেলে না, বিচার শুধু হবে না মনে করেন, পুলিশ লাগবে না ভাই, পাবলিক আছে না। সারা জীবন তো শুনেছেন যে পুলিশ পাবলিকের পক্ষে থাকে, জনগণের পক্ষে থেকে কিছু করে, তাই না, ক্রিমিনালদের ধরে। এইবার পুলিশের পক্ষে পাবলিক এই ক্রিমিনালদের ধরবে। শুনেন, আমাদের জামালপুরের ভাষায় কথা আছে যে পুলিশ মায়ের লাং হইলেই তারা বিশ্বাস করবে না। এটা কে বলছে জানেন? খোদ পুলিশ আমাকে বলেছে। এটা আমাকে বলে না, সব পুলিশই বলে, বুঝছেন, যে মায়ের লাং হইলো, মানে একদিন আমি বলছি কি, মানে আমি বলছি কাকা ওরে ধরলেন কেন, ওর সাথে না আমার এত খাতির, আপনার এত খাতির। তখন আমারে কইছে, মানে এটা তো আর কয় নাই যে তোরও ধর্ম, কারণ আমার তো কোনো ক্রাইম নেই। বলতেছে পুলিশ যদি তোর মায়ের লাং হয় তাও বিশ্বাস করবি না পুলিশের, এটা পুলিশ আমারে শিখেছে। তাহলে যে পুলিশ মায়ের লাং হলেই ছাড়বে না, সেই পুলিশ বুঝে ভাবির পোলাদের ছাড়বে। কোন পুলিশ? যে পুলিশকে তারা পিটিয়েছে, যে পুলিশকে তারা মেরেছে, যে পুলিশকে তারা থানায় জ্বালিয়ে দিয়েছে, যে পুলিশের কনস্টেবল নারীকে তারা, প্রেগনেন্ট নারীকে হত্যা করেছে, এবং এটাকে এই নারী নাকি এটা গুজব, এই কথা বলা শুরু করে দিয়েছে। এবং প্রেগনেন্ট নারীর যে বিষয়টা, এটি একটু আমি আপনাকে পরিষ্কার করি, যে নারী প্রেগনেন্ট যাকে পুড়িয়ে মারা হয়েছে, সেই বিষয়টার যে বক্তব্য যে নারীকে নিয়ে উনি বিবিসিতে আজকে এই কথাটি ক্লিয়ার করেছে, সেটি সে বলেছে যে আমাকে বাঁচানোর জন্য অনেকে বলেছিল যে আমি প্রেগনেন্ট, কিন্তু আই ওয়াজ নট প্রেগনেন্ট। এবং যখন আমাকে মারতে মারতে এমন, মানে একেবারে যখন ওরা মনে করেছিল যে উনি মারা গেছে, এটি প্রচারিত হয়েছে অন্তত এক সপ্তাহ পরে উনি নিজে, মানে উনি সুস্থ হয়ে উঠছে। আপনি কথাটা বুঝছেন, আসলে প্রেগনেন্ট নারী মারা যায় নাই।
এটা এটা এখন আমি আপনাকে একদম পরিষ্কার করলাম, কারণ বিবিসিতে ওই মহিলা নিজে এসে কথা বলছে। আপনি কথাটা ঠিক আছে। বুঝেন, এখানে আমরা ভুল না। আমরা যারা প্রচার করছি যে প্রেগন্যান্ট নারী মারা গেছে, আমরা ভুল না। কারণ কি? পুলিশেরই সদস্য ওই মানে এই জঙ্গি সন্ত্রাসীদেরকে বলেছে যে এই মহিলা প্রেগন্যান্ট, একে ছেড়ে দাও। কিন্তু তারপরেও তাকে মারতে পজিশনে নিয়ে গেছে যে তাকে মৃত ভেবে চলে গেছে। তখন এটি বাইরে প্রচারিত হয়েছে যে একজন প্রেগন্যান্ট নারীও মারা গেছে, এবং সেটি কিন্তু সংবাদ মাধ্যমে আসছে। সুতরাং এটি আমাদের দোষ না, বরং তাদেরই দোষ। আরেকটা হইলো, এইটাকে বেস করে এরা এখন সবকিছু জায়েজ করে ফেলবে। সমস্যা হলো এই জায়গায়। বলবে যে এই যে দেখো, এটা প্রমাণ হয়েছে যে এই মহিলা প্রেগনেন্ট ছিল, মরেও নাই। এটাকে এই জন্যই বলেছি যে এটাকে বেস করে, তবে আমি কিঞ্চিত সন্দেহ রেখে দিলাম, কিঞ্চিত 1% হতে পারে তাকে দিয়ে এটা বলানো হয়েছে, এটা 1%। এটাও হইতে পারে, 1% রেখে দেন। কারণ কার্ল মার্কস কি বলেছে, কোনো বিষয় সন্দেহের উপরে বিনা সন্দেহে ছেড়ে দিও না, রাইট? 1% রেখে দেন। যে যেহেতু এখন শুনেন, এখন কার সরকার? এখন যার সরকার তারই মিডিয়া, তারই সবকিছু। মানে এই পুলিশই কি সেই টিপকাণ্ডে পুলিশের চাকরি খায় নাই? এখন সেই পুলিশই আবার সেই পুলিশকে কি চাকরি দিতেছে না, বলতেছে ওগুলো নাকি সব মিথ্যা ছিল। তাইলে আবার যখন সরকার পাল্টিবে, এই নারী পুলিশই যে বলবে না আমি প্রেগনেন্ট ছিলাম কিন্তু আমাকে বলতে বাধ্য করা হয়েছে, এটা কি হইতে পারে না? হইতেই পারে। হতে পারে কিনা? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই হইতে পারে। আমরা ওইদিকে যাচ্ছি। আমরা হ্যাঁ, পুলিশের বিচার যদি না করে, এই যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার, একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী আভ্যন্তরীণ নিশ্চয়ই সারা পৃথিবীতে এখন পর্যন্ত, মানে এই পর্যন্ত, এমনকি বোঝা যাচ্ছে আগামী 50 বছর এই সিস্টেমই থাকবে। সম্ভাবনাও নাই যে বদলিবে, যে পুলিশ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষা করবে, এরকম সিস্টেম কিন্তু এখনো পৃথিবীতে আসে নাই। এবং সম্ভাবনাও দেখতেছি, এমনকি সম্ভাবনাও দেখতেছি না আমরা। কারণ রোবট পুলিশ আসবে সেটা 100 বছর পরে, এখন তো আর পাবেন না। তাহলে আগামী 50 বছরও যেহেতু দেখতেছি না, তাহলে এই পুলিশ দিয়ে আমাদের সারা পৃথিবীতে আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। সেই আইন শৃঙ্খলা বাহিনীর যদি আপনি মেরুদণ্ড ভেঙে দেন, তাদের আত্মবিশ্বাস ভেঙে দেন, তাকে যদি ভাবের পোলারা যখন তখন কলার ধরে, যখন তখন কিক মারে, তাহলে ওই পুলিশের কথাই কে শুনবে? আর ওই পুলিশ কি কনফিডেন্ট পাবে? তাহলে একটা ঘটনা বলি, আমাদের এলাকায় একটা লোক 1988 সালে, মানে এর সাথে তখন ক্ষমতায়, সম্ভবত 89 সালে এলাকায় সরে গেছিল, অমকে পুলিশের থাপড়ায়, পুলিশের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। এটা কি আপনি জানেন? ইয়ার কি করি নাই, মানে সে পুলিশকে থাপড়া মেরেছিল 89 সালে। না, আমরা টেকনিক্যাল কারণে বললাম না, কারণ সে অনেক জেল টেলও কেটেছিল, ওই কারণে পরে জেল কেটেছে। কিন্তু আমাদের এলাকায় শেষে একটা গল্প উঠে গিয়েছিল যে সাইফুল বাতন টিটু হেও পুলিশ থাপড়া, তাই পুলিশের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। এরকম একটা ঘটনা, এমন এই কারণে আমাদের এলাকার অনেক লোক পুলিশের চাকরি নিত না, এই কথার কারণে। এটা কিন্তু আই এম নট জোকিং, এটা আমার এলাকায় সত্য। তো যখন মানুষ দেখবে পুলিশের প্রতি জায়গায় একটা মানুষের যে সম্মান, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ভয় নষ্ট হয়ে গেছে, সম্মান। শোনেন, পৃথিবীতে মানুষ যত কথাই বলি না কেন, মানুষ 3টা জিনিসকে সম্মান করে। একটা হলো ভয় পেয়ে সম্মান করবে আপনাকে, আর প্রচুর অর্থ থাকতে হবে, আরেকটা হলো আপনার জ্ঞান থাকতে হবে। তাছাড়া ভাই আপনাকে কেউ সম্মান করবে না। আমরা যত চাপাই মারি, আবারও বলছি, মানুষ তাকে দেখে, জ্ঞানীকে দেখে কিন্তু মানুষ ভয় পায় না, কারণ জ্ঞানী তো কারো ক্ষতি করে না। কাকে মানুষ ভয় পায়? যে ক্ষতি, হ্যাঁ, সম্মান আলাদা জিনিস। পুলিশকে মানুষ কেন ভয় পায়? কারণ সে ক্ষতি করতে পারে, সে উপকার করতে পারে, এই জন্য কিন্তু পুলিশকে ডরায় না। পুলিশ তার বেশি ক্ষতি করতে পারে। গুন্ডাকে মানুষ কেন ভয় পায়? কারণ সে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। তো পুলিশের প্রতি মানুষের এই, ঠিক যেমন মনে করেন যে মইনু আমলের সময় 2 বছর ওই যে দেখবেন ক্রিমিনাল সব পালাই গেছিল, গুন্ডা ভান্ডার অবস্থা, কিন্তু ওই সরকারকে যত গালি দেন, গুন্ডা ভান্ডার, ওই সময় কিন্তু সেনাবাহিনী এমন অবস্থানে ছিল, সারা বাংলাদেশের সকল প্রকার গুন্ডা ওই 2 বছর কিন্তু ঘুমাইতে পারে নাই। সাধারণ মানুষ কিন্তু ঠান্ডা, এবং ওটা মনে রেখেছে। তাদের 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 প্রক্রিয়া সব রং, সেটা আলাদা কথা, কিন্তু মানুষকে তখন কিন্তু ক্রিমিনালদের মানুষ ভয় পাইতো না। ক্রিমিনালদের মানুষ তখন ক্রিমিনালদের দেখে হাসতো, আর ক্রিমিনাল মানুষ এখন কিন্তু উল্টা হয়ে গেছে। অর্থাৎ পুলিশই এখন ক্রিমিনাল দেখে ভয় পায়। অর্থাৎ পুলিশ ধরেই নিয়েছে যে সাইফুল বাতন টিটোর ভাতিজা যে কোনো মুহূর্তে পুলিশের চটকানা দিতে পারে, শেখ ফরিদের ভাতিজা যখন তখন ওসিরে গালি দিতে পারে, এবং সে কিছু বলতে পারবে না, কান্দাকাটি করে চলে যাবে। আপনি দেখেন না আপনাদের বরিশালে কি হয়েছে, ওসি কান্নাকাটি করতেছে আমাদের মেরে গেল, এবং তাকে পাহারা দেওয়ার জন্য আনসার দিল। তাহলে পুলিশকে পাহারা দেওয়ার জন্য আনসার দিলেন, কোন আনসার? যে আনসারের 5 পয়সা মূল্য নাই আমাদের সমাজে। তাহলে আপনি যে কথাটা শুরুতে বললেন যে যদি এর বিচার না হয়, তাহলে পুলিশের মানসিক শক্তি একবারে ধ্বংস হয়ে যাবে, আর তারা উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু তার ফলাফলটা আসলে বাংলাদেশের
মানে ধরেন বাংলাদেশে আসলে কি পড়তে পারে? মানে ধরেন এর প্রভাব আপনার কথা হচ্ছে কি মানে ব্যাপারটা এক ধরনের যেটা আমি দেখতেছি, আমি এই মানবাধিকার কমিশনের যে প্রধান, আমি তার হচ্ছে কি আজকে বক্তব্যটা শুনছিলাম বিবিসিতে। বিবিসিতে উনি যে কথাটা বলছে, সেটা হচ্ছে যে পুলিশের বিচার যে পুলিশ চাইবে, সেই মনোবলও পুলিশের নাই। কথাটা একটু বোঝার চেষ্টা করেন এক্সাক্টলি ফরিদ ভাই। কথা একটা সত্য, গুরুত্বপূর্ণ কথা যে পুলিশের বিচার যে পুলিশ চাইবে, সেটারও সাহস তার অবস্থা নাই এবং যে থানায় ধরেন পুলিশ তো আর প্রত্যেকটা থানায় মরছে ব্যাপারটা হয়তো এমন নয়ও, কিন্তু প্রত্যেকটা থানায় পুলিশের উপরে আক্রমণ হয়েছে। এবার এটার যে বিচার করবে, বিচারের জন্য তো ধরেন একজন আইও দরকার, মানে মামলার ক্ষেত্রে একজন আইও দরকার, ওই থানার ওসির একটা মামলা করতে হবে বা তথ্য প্রমাণ জোগাড় করে একটা মামলা করতে হবে। সেখানে যে মানবাধিকার কমিশন ওই ব্যক্তি একদম সরাসরি বলছে, আমি চাইলে আপনাকে ভিডিওটা পাঠাবো বিবিসির, মানে বড় একটা প্রতিবেদন। সেখানে বলছে যে উনি নিজে বলছে, উনি কোনোভাবে লুকায়ে বলে নাই, সেটি হচ্ছে যে এই বদলি করা হয়েছে এমন জায়গায়, এমন মানুষকে পোস্টিং করা হয়েছে যাতে, কারণ পুলিশের মধ্যেও তো রাজাকার ছিল, তাদেরকে ওই যে এমন নিঃসন্দেহে। এমন জায়গায় পোস্টিং করা হয়েছে যাতে তারা এই মামলা আর রুজু না করে, মামলার সামনে না আগায় এবং এইটা এভাবেই শেষ হয়ে থাকে। এবার আমার কথা হচ্ছে এতে তো আসলে কার্যত সারা বাংলাদেশে এক ধরনের পুলিশের মধ্যে একটা স্থবিরতা চলে আসবে। পুলিশ একেবারে মানে আমার জানা মতে ৫ আগস্টের পরে আমার পরিচিত অন্তত ১৫০'র উপরে পুলিশ চাকরি ছেড়ে দিয়েছে। মানে পুলিশে চাকরি করে খাইতে এমন তো কোনো কথা নাই। পৃথিবীতে বহুত পেশা আছে, বহুত কিছু, সেটা করে খাবো। এবং ১৫০'র উপরে যে ছাইড়া গেছে তার মধ্যে আমারই একেবারে ৮-১০ জন পরিচিত যে তারা হচ্ছে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে। আচ্ছা, এবার যারা নিরুপায় তারাও তো আসলে মানে যতই নিরুপায় হোক পুলিশে চাকরি করতেই হবে জীবন বাঁচাইতে হলে। তাহলে আপনি আমিও তো পুলিশে থাকতাম, সবাই পুলিশে চাকরি করত। তাহলে এইটা আসলে এটার ফলাফলটা কি হবে আসলে সুদূর মানে সুদূর ভবিষ্যতে না, অদূর ভবিষ্যতেই বা কি হইতে পারে আসলে? এর প্রভাবটা কাদের উপরে বেশি পড়বে? সরকারের উপরে না জনগণের উপরে? আসলে ফলাফলটা কি হইতে পারে ফরিদ ভাই? দিন শেষে জনগণেরই ক্ষতি হবে, হুম, কারণ যারা ক্ষমতায় থাকবে তারা তো ক্ষমতা আরো বেশি উপভোগ করবে। কারণ আপনার নামে তো আর, যখন পুলিশই মামলা করতে ভয় পায় তখন সাধারণ মানুষের কি হবে? যেই হুম, দেশে পুলিশ মামলা করতে ভয় পাবে, বক্তব্য পরিষ্কার, সাধারণ ভুক্তভোগী কখনো মামলা করবে না। আমার জানা মতে একজনের কথা এত শুনেছি, তাদের আত্মীয় স্বজন মারা গেছে, হয়তো আপনিও জেনে থাকবেন যে তাদের আত্মীয় স্বজন মারা গেছে, তারা বলতে সাহস পায় না। কেন পায় না? আমার জানা মতে অন্তত ৩০টি ধর্ষণের ঘটনা রয়েছে, একটা মামলা করতে সাহস পায় নাই। হুম, 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 সোজা হুম, হিসাব। যেই দেশে হুম, আপনি ধর্ষণের মামলা করতে সাহস পান না, যেখানে পেটাইলে মামলা করতে সাহস পান না, যেখানে মেরে ফেললেও মামলা করার সাহস জনগণ এই দেশে মানুষ পায় না। কেন হয় না এটা? কারণ পুলিশ নিষ্ক্রিয়। যত কিছুই বলেন, পুলিশকে যত গালি দেন আপনি, আপনি তো সেনাবাহিনী দিয়ে তো দেশ শাসন করতে পারবেন না। তাহলে তো তাহলে তো সেটার গণতান্ত্রিক রাষ্ট্র হইল না। না আর সেটা আর সামরিক দেশ। আর সেনাবাহিনীর কাজ তো সিভিল লোকদের সাথে তাদের সম্পর্ক থাকার কথা না। কথা না। জরুরি কারণ ছাড়া, জরুরি দুর্যোগ ছাড়া, অর্থাৎ জনগণের বন্ধু হওয়া ছাড়া তাদের কাজ নাই। আর হুম, দেশের শত্রুর বিরুদ্ধে তারা কাজ করবে। এটি তো সেনাবাহিনীর মটো, তাই না? সেনাবাহিনীর তার কোনো মটো নাই। তো না, আভ্যন্তরীণ যে এরাই যদি ভয় পেয়ে যায়, ধরেন কালকে যদি সেনাবাহিনী ভয় পায়, তাহলে তারা দেশ রক্ষা করবে কিভাবে? পারবে কি? কালকে যদি না, শুনেন, যেমন ধরেন আরাকান আর্মির নাম শুনলে বাংলাদেশের সেনাবাহিনী, বর্ডার গার্ডেরা ভয় পায়। তার মানে বোঝা গেল তাদের বিরুদ্ধে এরা কাজ করতে পারবে না, রাইট? পরিষ্কার। রাইট। তো পুলিশেরা যখন নিজেরাই ভয় পেয়ে যাবে, তখন জনগণ, ধরেন আমি গেলাম একটা মামলা করতে, যেমন আমাকেই বলেছিল, আমি যখন নমিনেশন পেপার নেওয়ার জন্য ৩ জায়গায় পাঠিয়েছিলাম, দায়িত্বপ্রাপ্ত লোকেরা বলেছে, ফরিদ সাহেব কেন এই লোকগুলো পাঠাইছেন? আপনি তো আত্মগোপনে আছেন বা বিদেশে আছেন, এই লোকগুলো তো মারা যাবে। মানে তারা কিন্তু আমাকে মানে ঘৃণা ভরে বা হেট করে বা অপমান করে তারাই নেই। তারা কি বলছে? যে আমার কারণে এই লোকগুলো বিপদে পড়তে যাচ্ছে। নমিনেশন আপনার পক্ষে যারা আসবে তারা তো জান নিয়ে যাইতে পারবে না। এটা বলতেছে দায়িত্বরত। আমি বললাম, আপনি যে আমাকে এটা বললেন, আপনি যেটা আমাকে বললেন, আপনার এটা মিথ্যা কথা বলছে, আমি যদি রেকর্ড করি না। আমি বললাম, আপনার এটা তো আমার রেকর্ড করা আছে, কারণ অনুমতি ছাড়া রেকর্ড করি না। হ্যাঁ, হুম, 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 আমার যারা নিরাপত্তা দেখে তারা অটো রেকর্ড যদি করে সে দায়ী আমি না। কিন্তু আমি কখনোই কারো কথা রেকর্ড করি না। তো আমি তো বললাম, আপনার এই কথা তো রেকর্ড থাকতে পারে। আপনি রেকর্ড করেন, আপনার সমস্যা, আপনার তো ভালোর জন্যই বলছি।
আপনার লোকগুলো মারা যাবে। আপনি দেশের পরিস্থিতি বুঝেন না এখন কি? একজন দায়িত্বপ্রাপ্ত ডিসি র্যাঙ্কের মানুষ যদি এই কথা বলে, ডিসি যদি এই কথা বলে, তারা তার মানে হয়তোবা মানে আপনার কথা দিয়ে কিন্তু ফরিদ ভাই আমি এইটা বুঝতেছি, যেমন এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান উনি আরো একটা কথা বলেছেন। এই ভিডিওটা আমি যখন দেখেছি, আজকেই ভিডিওটি পাবলিশ হয়েছে, হ্যাঁ? উনি কিন্তু স্পষ্ট করে বলেছে যে মবে মানুষের মৃত্যু, মানুষ হত্যা এটা কিন্তু কমে নাই। যে উনি বলছে যে এইমাত্র একটুও কমে না, এবং মবে সারা বাংলাদেশে এখনো সমানভাবে মানুষ মরছে, এবং এটি অজ্ঞাতনামা যে মৃত্যু যে মানে সেটি ছিল ৮৮টির পরিমাণ। তার আগের মাসে ছিল বোধহয় ৮৭, পরের মাসে ৮৮। তার মানে এটি কোনোভাবেই কমে নাই। কমছে। এবং আমরা যেটি হচ্ছে গিয়ে একটা ক্ষীণ আশা আমাদের মধ্যে, আমার ধারণা আপনার মনের মধ্যে একটা ক্ষীণ আশা ছিল যে এই মবের যে জনক ইউনূস, এই ইউনূস হচ্ছে গিয়ে ধরেন একটা সম্ভবত খুব আন্তর্জাতিক কোন একটা মিডিয়ায় সে বলেছিল, মানে আমার দৃশ্যটা ভিডিওটা আমার কাছে ডাউনলোড করা আছে। শেখ হাসিনা খুবই খারাপ, তার বিরুদ্ধে পাবলিকের অনেক অ্যাঙ্গার আছে। এইভাবে বলতেছিল উনি কথাগুলো, মুখে একদম ঠিক এই ভঙ্গিতে কথাটা বলতেছিল। এটি সারা বিকৃত। হ্যাঁ, এবং সেটি সমস্ত জায়গায় এটি প্রকাশ হয়েছে। এখন আমরা একটা কিন্তু শেখ ফরিদ, সাইফুল বাতেন, টিটো সহ সাধারণ যে মানুষগুলো আমরা আসলে চিন্তা করেছিলাম যে একটি নির্বাচিত সরকার যখন আসবে, যখন হচ্ছে গিয়ে তার একটু পরিবর্তন হবে। কিন্তু ফরিদ ভাই, আমরা যদি আসলে মানবাধিকার কমিশনের রিপোর্টটি দেখি, তাহলে কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু নেগেটিভলি। মানে ইউনূসের থেকেও অবস্থা আরো কিন্তু খারাপ। আরো খারাপ। এবং মানে আপনি দেখুন, আপনি এমন কোন দিন একটা পাবেন না শেখ ফরিদ ভাই, যেদিন হচ্ছে গিয়ে একটি চাঁদাবাজির ভিডিও না বের হয়েছে, এবং সেটি একেবারে বড় ধরনের গণমাধ্যমে চাঁদাবাজির ভিডিও বাইর হয়েছে। আসলে এখানে অনেকগুলো প্রশ্ন আছে। তার মধ্যে ছোট্ট করে যদি একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে কি, আপনার কি মনে হয় যে এই সরকারকে আসলে সাস্টেইন করবে আদৌ? না, মানে এই সরকার কি আসলে টেকা সম্ভব? এইভাবে কি একটি দেশ চলে? এইভাবে ধরেন